আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের গল্পের শুরুতে আমরা এলিয়ট এবং তার মেয়ে রিডলিকে দেখতে পাই। তারা একটা গাড়িতে করে একটা স্পেশাল মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আসলে রিডলির মা মারা যাবার পরে সে তার বাবাকে একেবারেই একা ছাড়তে পছন্দ করে না, আর এই জন্যই সে প্রায়শই তার বাবার বিভিন্ন বিজনেস মিটিংগুলোতে তার সাথেই চলে যায়। তো গাড়ির মধ্যেই সে খেয়াল করে যে তার মুখে বেশ কিছু ব্রণ উঠেছে। তো রাস্তার মধ্যে তার বাবা তাকে বোঝায় আর বলে যে এত ভেবো না তো মা, এই বয়সে সবার সাথে এমনটা হয়ে থাকে। এবার যে লোকটার সঙ্গে এলিয়টের ডিল ফাইনাল করার আর মিটিং করার কথা ছিল তার ফোন চলে আসে। সে রেগে গিয়ে এলিয়টের উপরে চিৎকার করে বলে, তুমি মিটিংয়ের জন্য লেট করে ফেলেছো। এলিয়ট তার কাছে ক্ষমা চায় আর অনেকগুলো অজুহাতও দেখিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে নেটওয়ার্ক চলে যায় আর কলটা কেটে যায়। তারপর এলিয়ট তাড়াতাড়ি পৌঁছানোর জন্য খুব স্পিডে গাড়ি চালাতে শুরু করে। হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা প্রাণী চলে আসে আর গাড়িটা সেই প্রাণীটার সাথে সজোরে ধাক্কা খায়। এরপর গাড়িটা ঘুরতে ঘুরতে রাস্তার একপাশে গিয়ে থেমে যায় আর কিছুক্ষণ পর সব কিছুটা শান্ত হয়। এলিয়ট তার মেয়ে রিডলিকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? সব কিছু স্বাভাবিক দেখে তারা দুজনেই গাড়ি থেকে নেমে আসে আর সেই প্রাণীটাকে দেখতে যায়। রিডলি দেখতে পায় যে এটা কোনো সাধারণ প্রাণী নয়, এটা অদ্ভুত ধরনের একটা ঘোড়া ছিল যার মাথায় একটা শিং রয়েছে, অর্থাৎ এটা একটা ইউনিকর্ন। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো তার ক্ষতস্থান থেকে নীল রঙের রক্ত বেরোচ্ছে। এলিয়ট প্রচণ্ড রেগে যায়, কারণ সে আগে থেকেই লেট করে ফেলেছিল। কিন্তু রিডলি এই অদ্ভুত ইউনিকর্নটাকে দেখে একেবারে অবাক হয়ে যায়। সে এমন জীব আগে কখনোই দেখেনি। কিন্তু ঠিক তখনই ইউনিকর্নের শিং থেকে হলুদ রঙের আলো চমকাতে শুরু করে। কোনো কিছু না ভেবেই রিডলি হাত বাড়িয়ে সেটাকে ছুঁয়েও ফেলে। শিংটা স্পর্শ করার সাথে সাথে সে অদ্ভুত সব জিনিস দেখতে পায়। তার চোখের সামনে সব কিছু একেবারে ঘোলাটে হয়ে যায়। তারপর সে তার বাবার গলার আওয়াজ শুনতে পায় আর আবারও তার জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় যে তার বাবা ইউনিকর্নটাকে মারছে। রিডলি চিৎকার করে বলে যে বাবা থামো, কিন্তু এলিয়ট তাকে ইগনোর করে আর সেই ইউনিকর্নটা পুরোপুরি না মারা যাওয়া পর্যন্ত সে একেবারেই থামে না। তো ইউনিকর্নটাকে মারার পরে কিছুক্ষণ পর তারা মিস্টার ওডেনের ম্যানশনে পৌঁছে যায়। সেখানে তাদের ডিলটা ফাইনাল হবার কথা ছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এলিয়ট ইউনিকর্নের লাশটাকে নিজের গাড়িতে তুলে নিয়ে এসেছে। গাড়িটা বাইরে থামিয়ে এলিয়ট ভেতরে চলে যায়। সেখানে সে ওডেলের ছেলে শেপার্ডের সঙ্গে হাত মেলায়। এরপর এলিয়ট ওডেলের রুমে চলে যায় আর তার লেট হবার কারণে সে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। যখন সে জানতে পারে যে ওডেল অনেক অসুস্থ আর তার জীবনের মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে, তখন এলিয়ট বিভিন্ন অজুহাত দিয়ে তাকে মানানোর চেষ্টা করে। আর ঠিক তখনই রিডলির সেই ইউনিকর্নের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব মনে পড়তে শুরু করে। তাকে দেখে ওডেল বলে যে মেয়ে, তুমি ঠিক আছো তো? রিডলি মিথ্যে বলে যে হ্যাঁ, আমি ঠিক আছি। এরপর শেপার্ড তার মুখের ব্রণগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে আর এলিয়ট মাঝখান থেকে তাকে থামিয়ে দিয়ে রিডলিকে বলে, বাথরুমে গিয়ে তোমার মুখটা ধুয়ে নাও। আসলে সে তাকে এখান থেকে দূরে সরিয়ে দিতে চায়। সে চায় না যে রিডলি ওই ঘোড়া বা ইউনিকর্নের সত্যটা বলে দিয়ে তার ডিলটা খারাপ করে ফেলুক। এদিকে বাইরে বেরিয়ে রিডলি বারবার গাড়িটার দিকে তাকাতে থাকে, কারণ সে ওই ইউনিকর্নের লাশটাকে নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশনে ভুগছিল। তাকে অনেক নার্ভাস দেখাচ্ছিল। আর ঠিক সেই সময় একটা গার্ড তাকে লক্ষ্য করছিল, যে কিনা অদ্ভুত কিছু একটা ফিলও করে। সে যখন গাড়ির কাছে যায় তখন তার মনে হয় যে এই গাড়ির ভেতরে কিছু একটা ঝামেলা তো আছে। হয়তো গাড়ির ভেতরে এমন কিছু লুকানো রয়েছে যেটা তারা প্রকাশে আনতে চায় না। এদিকে রিডলি বাথরুমে চলে যায় আর নিজের মুখটা ধুয়ে ফেলে। সে যখন আয়নায় তাকায় তখন তার মুখের সকল ব্রণ একেবারে গায়েব হয়ে যায়। সে যখন ভালোভাবে খেয়াল করে আর দেখতে পায় যে নীল রঙের রক্ত তার শরীরে লেগে আছে, অর্থাৎ ইউনিকর্নের রক্ত। ওদিকে ওডেল এলিয়টকে বলে যে আমি সব ধরনের চিকিৎসা ট্রাই করে দেখেছি, কোনো কিছুতেই কাজ হয়নি, এখন শুধুমাত্র মৃত্যুর অপেক্ষা করছি। ওডেল এটাও বলে যে আমি এই ডিলটা শুধুমাত্র এই জন্যই করতে যাচ্ছি যাতে করে আমার কোম্পানি আর আমার পরিবারটা সেফ থাকে। নিজের মৃত্যুর পরে সে তার ছেলে শেপার্ডের দায়িত্ব এলিয়টের উপরে দিয়ে দেয়। এদিকে রিডলি একেবারে অবাক হয়ে যায়, কারণ তার মুখের সকল দাগ পুরোপুরি শেষ হয়ে গেছে, সেটাও আবার ইউনিকর্নের রক্তের কারণে।
কিছুক্ষণ ভাবার পরে সে বুঝতে পারে যে ইউনিকর্নের রক্ত আসলে জাদুকরি। এটা মানুষের শরীরের অসুখ বিসুখ সারিয়ে তুলতে পারে। ঠিক তখনই গাড়িতে পড়ে থাকা ইউনিকর্নের শিংটা হালকা আলোতেও আবারও চমকাতে শুরু করে। রিডলি যখন ফিরে এলিয়টের কাছে যায় তখন সে তার বাবাকে এই কথাটা জানাতে চায়, কিন্তু তার বাবার পুরো মনোযোগ শুধুমাত্র এই ডিলের উপরেই ছিল। রিডলি তার বাবাকে ইউনিকর্নের ব্যাপারে জিজ্ঞাসা করে। এলিয়ট বলে যে আজকে যদি তুমি আমার কথা শোনো আর ভালোভাবে সবার সাথে ব্যবহার করো তাহলে এরপর তুমি যা বলবে আমি তাই মেনে নেব, কিন্তু এখন অন্তত এইসব কথা বাদ দাও। কিন্তু কথা শেষ হবার আগেই গাড়ির ভেতরে অদ্ভুত সব নড়াচড়া শুরু হয়ে যায়। ভেতরে পড়ে থাকা ইউনিকর্নটা নড়তে শুরু করে। এটা দেখে এলিয়ট সাথে সাথে ওডেলের কাছে চলে যায় আর তার কাছে ক্ষমা চেয়ে নেয়। সে বলে যে আমাকে এখন খুব জরুরি একটা কাজে বাইরে যেতে হবে, আমি আপনার সাথে পরে এসে দেখা করব। কিন্তু ওডেল প্রচণ্ড রেগে যায় আর বলে যে তোমার একেবারেই কোনো সময় জ্ঞান নেই, একটা অপদার্থ লোক তুমি। এলিয়ট তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে যে স্যার এখন কাজটা করা খুবই জরুরি, তা না হলে আমি কেন যেতাম বলুন। ঠিক তখনই একজন গার্ড রিডলির কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে। রিডলি উত্তর দিতে যাবে, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে এলিয়টের গাড়ি থেকে প্রচণ্ড জোরে একটা আওয়াজ আসে। কি হয়েছে সেটা দেখার জন্য সবাই দৌড়ে বাইরে ছুটে যায় আর তখনই দেখতে পায় যে হঠাৎ করে সেই ইউনিকর্নটা আবারও জ্যান্ত হয়ে গেছে আর সে বাইরে বের হবার জন্য গাড়িটা ভাঙতে শুরু করেছে। এটা দেখে সবাই বেশ ভয় পেয়ে যায়, কারণ ইউনিকর্নের রূপটা তখন খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে গার্ডটা সাথে সাথে গুলি চালিয়ে দেয় আর ইউনিকর্নটাকে আবারও সেখানেই মেরে ফেলে। এলিয়ট এখানে খুবই বেশি ভয় পেয়ে যায়, সে আর কোনো কথাই বলতে পারছিল না। এরপর সে ওডেল আর তার পরিবারকে রাস্তায় ঘটে যাওয়া সব কিছু খুলে বলে। সবাই তার কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। তারপর রিডলি সত্যটা বলার সিদ্ধান্ত নেয়। সে ওডেলকে বলে যে ইউনিকর্নের নীল রক্ত আমার মুখের সমস্ত ব্রণ একেবারে সারিয়ে দিয়েছে, তাও মুহূর্তের মধ্যে। ওডেল এটা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি তোমার শরীরে অদ্ভুত কিছু অনুভব করছো? রিডলি বলে যে না, সব কিছু একদম ঠিক আছে। রিডলি আরও বলে যে অ্যানিম্যাল কন্ট্রোলারকে এখনই ডেকে নেওয়া উচিত যাতে করে তারা ইউনিকর্নটাকে নিয়ে যেতে পারে, কিন্তু ওডেল মানা করে দেয়। সে বলে যে সরকার যদি এই প্রাণীটার ব্যাপারে জানতে পারে তাহলে তারা এই প্রাণীটার সাথে অনেক খারাপ ব্যবহার করতে পারে, তারা হয়তো এই প্রাণীটাকে কেটে ছিঁড়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। এই কারণে সে বলে যে আমাদের নিজেদেরকেই সব কিছু হ্যান্ডেল করতে হবে। তাই এখন রাতের বেলা এলিয়ট তার মেয়েকে দেখার জন্য তার রুমে চলে যায়। এলিয়ট তাকে জিজ্ঞাসা করে তুমি এত মন খারাপ করে আসো কেন? রিডলি বলে যে আমি যখন ইউনিকর্নের শিংটা ছুঁয়েছিলাম তখন আমি অদ্ভুত সব জিনিস দেখতে পাচ্ছিলাম। এলিয়ট তার কথা একেবারে বিশ্বাস করে না আর বলে যে বোধহয় ওটা তোমার কোনো স্বপ্ন হতে পারে। কিন্তু রিডলি এবার ইউনিকর্নের ব্যাপারে আরও তথ্য জোগাড় করতে শুরু করে। সে জানতে পারে যে এই জীবটা অনেক পুরনো গল্পের একটা অংশ। একটা সময় ছিল যখন রাজ পরিবারে একে পোষা প্রাণী হিসেবে রাখা হতো। পরবর্তীতে যখন তারা এই প্রাণীর জাদুকরী ক্ষমতার কথা জানতে পারে তখন তারা এর ক্ষমতা দখল করে নেবার জন্য এই প্রাণীটাকেই মেরে ফেলে। কিছুদিন পর ইউনিকর্নটা আবারও জ্যান্ত হয়ে ওঠে আর পুরো পরিবারের উপরে এক মারাত্মক প্রতিশোধ নেয়। আর এই গল্প পড়ে রিডলি আরও বেশি ভয় পেয়ে যায়। সে ভাবে যে তারাও তো এই ইউনিকর্নটাকে মেরেছে, তাহলে কি ইউনিকর্নটা তাদের উপরেও প্রতিশোধ নেবে? তো যাই হোক, এখন ঘুমানোর পরে সে অনেক খারাপ স্বপ্ন দেখতে শুরু করে। সে দেখতে পায় যে সে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে আর তারপর যখন সে নিচের দিকে তাকায় সে নিজেই দেখতে পায় যে ইউনিকর্নের শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। ভয়ে তার ঘুম ভেঙে যায়, সে বুঝতে পারে না যে আসলে এইসব হচ্ছেটা কি। তো যাই হোক, চোখ খোলার সাথে সাথে কয়েকজন অদ্ভুত লোক তার সামনে এসে দাঁড়ায়। তারা তাকে আর এলিয়টকে বেঁধে ফেলে। এরা আসলে কয়েকজন সায়েন্টিস্ট ছিল যাদেরকে ওডেল ডেকে পাঠিয়েছে। তারা চেক করে দেখতে চায় যে নীল রক্ত তাদের দুজনের উপরে আসলে কি প্রভাব ফেলেছে। তো যাই হোক, টেস্ট শেষ হবার পরে রিডলি তার বাবাকে স্বপ্নের ব্যাপারে সব কিছু খুলে বলে। এলিয়ট বলে যে এসব কিছু ভুলে যাও তো, এত বেশি ভেবো না। এদিকে ডাক্তারেরা ইউনিকর্নের রক্তের টেস্ট শেষ করে আর জানতে পারে যে এটা খুবই অদ্ভুত এক ধরনের রক্ত। এটা মানুষের যে কোনো অসুখ সারিয়ে তুলতে পারে। সায়েন্টিস্টরা এই কথাটা ওডেলকে জানায় আর তাকে বলে যে এরপর এই রক্ত কারো উপরে ব্যবহার করলে আসল ফলাফলটা জানা যাবে।
এই কথা শুনে ওডেল অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমাকে এখন ইঞ্জেকশনটা দিয়ে দাও না। ডাক্তারেরা ইউনিকর্নের রক্ত দিয়ে ইঞ্জেকশন রেডি করে আর সেটা ওডেলকে পুশ করে দেয়। এটা দেখে রিডলির খুবই মন খারাপ হয়ে যায়। সে বলে যে তোমরা সবাই পস্তাবে। এই কথা বলে সে একটু শান্তির খোঁজে জঙ্গলের দিকে ছুটে চলে যায়। এদিকে সায়েন্টিস্টরা খেয়াল করে যে ইউনিকর্নের শিরায় এখনও রক্ত চলাচল করছে। এর মানে হলো তারা আরও অনেকক্ষণ ধরে এর শরীর থেকে রক্ত বের করতে পারবে। ওদিকে জঙ্গলে হাঁটতে হাঁটতে রিডলির মনে হয় যে কেউ হয়তো তাকে দেখছে। সে আশেপাশে ভালোভাবে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। কিন্তু তবুও সে ভয়ে তাড়াতাড়ি করে ঘরে ফিরে চলে আসে। তো যাই হোক, এখন রাতের বেলা এলিয়ট ওডেলের কাছে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আপনার এখন কেমন লাগছে? ওডেল তাকে উত্তর দেয় যে আগের চেয়ে অনেক ভালো লাগছে ভাই, চিকিৎসায় হয়তো কাজ হচ্ছে। এই কথা শুনে এলিয়ট খুবই খুশি হয়ে যায় আর বলে যে দোয়া করি আপনি যেন খুব জলদি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এদিকে রিডলি এখনও ইউনিকর্নের ব্যাপারে আরও তথ্য জোগাড় করতে থাকে। ওডেলের ছেলে শেপার্ড তাকে দেখে ফেলে আর তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তার নিজের প্রিন্টারটা দিয়ে দেয় যাতে করে রিডলি ইউনিকর্নের ছবি আর ইনফরমেশনগুলো প্রিন্ট করে আরামে পড়তে পারে। ঠিক তখনই তার বাবা ওডেল হঠাৎ করে তাদের সামনে চলে আসে আর এখন তাকে একেবারেই সুস্থ দেখাচ্ছিল। ওডেল সাথে সাথে সকল ডাক্তারদেরকে ডেকে পাঠায় আর অর্ডার দেয় যে যতটা সম্ভব নীল রক্ত বের করে নাও, যাতে করে সব সময়ের জন্য আমি যে কোনো অসুখের চিকিৎসা আমার কাছেই রাখতে পারি। কিন্তু একজন ডাক্তার বলে যে এটা সম্ভব নয়, কারণ এই রক্তের একটা টাইম লিমিট রয়েছে। এরপর এই রক্তের গুণাগুণ সব নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ আগে ওডেলের সঙ্গে যা হয়েছে তা দেখে রিডলি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে সাহস করে তার রিসার্চ চালিয়ে যায়। আর কয়েক ঘন্টা পরে সে খুবই ভয়ঙ্কর কিছু তথ্য জানতে পারে। সে সোজা ওডেলের কাছে যায় আর তাকে বলে যে আমার কথা মন দিয়ে শুনুন, যে রক্ত আপনি আপনার শরীরে পুশ করেছেন সেটা অনেক বেশি শক্তিশালী, আর এটা যদি আপনি বেশি নিয়ে ফেলেন তাহলে আপনি মারাও যেতে পারেন। যুগ যুগ ধরে মানুষেরা ইউনিকর্নের রক্ত ব্যবহার করে আসছে, কিন্তু প্রতিবারই তাদের পরিণতি কিন্তু খুবই খারাপ হয়েছে। প্রত্যেকটা গল্পে ইউনিকর্ন জ্যান্ত হয়ে ফিরে এসেছে আর তাদেরকে মেরে ফেলেছে। আর যেমনটা এক্সপেক্ট করা যায়, ওডেল আসলে তার কোনো কথাতেই পাত্তা দেয় না। সে বলে যে আমি ইউনিকর্নটাকে পুরো পৃথিবীকে দেখাবো, আর এই ব্যাপারে তোমার এত বেশি কথা বলার কোনো দরকার নেই। ওডেলের এই আচরণে রিডলির খুবই খারাপ লাগে। এরপর ওডেলের স্ত্রী রিডলির পিছু পিছু চলে যায়। সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো ব্যাপার না মা, আমরা কিছু একটা ঠিক করেই নেব। রিডলি প্রচণ্ড রাগে আর কষ্টে নিজের গাড়িতে গিয়ে বসে পড়ে, কারণ তার বাবা এলিয়টও তার কথায় বিশ্বাস করছিল না। সে তো উল্টে ওডেলের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছিল। এদিকে ওডেল আর ডাক্তারেরা মিলে ইউনিকর্নটাকে রেডি করে ফেলে। তারা ইউনিকর্নটাকে একটা ব্যাগে প্যাক করে ফেলে যাতে করে তাকে তারা ম্যানশন থেকে শহরের বাইরে নিয়ে যেতে পারে। যখন তারা ইউনিকর্নটাকে নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে পুরো ম্যানশনের বিদ্যুৎ চলে যায়। ঠিক সেই সময় ডাক্তারদের কাছে যে মেশিনটা ছিল সেটা খুবই শক্তিশালী সিগন্যাল দিতে শুরু করে। এই সিগন্যালের মানে হলো যে ইউনিকর্নটা এখনও বেঁচে রয়েছে। গাড়িতে বসে থাকা রিডলি বাইরে বেরিয়ে আসে আর আকাশের দিকে তাকায়। সে আকাশে অদ্ভুত সব রং দেখতে পায়। এলিয়ট সাথে সাথে ডক্টরদের কাছে চলে যায় আর জিজ্ঞাসা করে কি হচ্ছে এসব, কিন্তু কোনো ডাক্তারই কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে একজন ডাক্তার মারা যায়। ইউনিকর্নের শিং তাকে মারাত্মকভাবে আহত করে ফেলে। এলিয়ট যখন মন দিয়ে দেখে তখন সে বুঝতে পারে যে ডাক্তারটাকে যে ইউনিকর্নটা মেরেছে সেটা অন্য কোনো ইউনিকর্ন, আগের সেই মরা ইউনিকর্নটা নয়। গার্ডেরা একটানা গুলি চালাতে থাকে, কিন্তু ইউনিকর্নের উপরে কোনো প্রভাবই পড়ে না। সেটা অনেক বেশি শক্তিশালী আর একে একে সেই ইউনিকর্ন সকল গার্ডদেরকে মারতে শুরু করে। এটা দেখে এলিয়ট সাথে সাথে রিডলিকে ডাক দেয় আর বলে যে গাড়িতে বসে এক্ষুনি এখান থেকে চলে যাও। রিডলি গাড়িতে বসার সাথে সাথে ইউনিকর্নটা খুবই জোরে তার উপরে হামলা করে বসে। সেটা তার পুরো শক্তি দিয়ে রিডলির দিকে ছুটে চলে আসে। বাকি গার্ডেরা তাদের অস্ত্র দিয়ে ইউনিকর্নটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। রিডলি গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেয়, কিন্তু ইউনিকর্নটা তার পিছু ছাড়ে না। শেষমেশ সে ঘোড়াদের আস্তাবলে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ইউনিকর্নটা সেখানেও পৌঁছে যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো ইউনিকর্নটা তার কাছে আসার সাথে সাথে একেবারে শান্ত হয়ে যায়।
তার শিংটা খুবই উজ্জ্বল আলোতে চমকাতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যে অদ্ভুত কিছু একটা ঘটতে চলেছে। রিডলি সামনে এগিয়ে গিয়ে আস্তে করে তার শিংটা স্পর্শ করে দেয়, আর ঠিক তখনই একজন ফিমেল গার্ড সেখানে চলে আসে আর বাকি গার্ডদেরকে মিলে আবারও গুলি চালাতে শুরু করে। আর শেষ পর্যন্ত ইউনিকর্নটা এখান থেকে পালিয়ে চলে যায়, আর কিছুক্ষণের জন্য সকল পরিস্থিতি শান্ত হয়ে যায়। তো এরপর সবাই আবারও বাংলোর ভেতরে চলে যায়, আর এখন রিডলি তার বাবার উপরে প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে বলে যে আমি বারবার আপনাদেরকে বুঝিয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেননি। রিডলি তখনও বাইরে সবাইকে বলে যে ওই ছোট্ট ইউনিকর্নটাকে তার মা বাবার কাছে ফেরত পাঠিয়ে দাও, সব কিছু থামানোর জন্য এটাই একমাত্র উপায়। কিন্তু কেউ এই মেয়েটার কথায় পাত্তাই দেয় না। ওডেল উল্টে আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নেয়। সে বলে যে একে ছেড়ে দেব কেন, চলো এর মা বাবাকেও আমরা ধরে ফেলি। সে হান্টারদের একটা টিম বানায় আর ইউনিকর্নকে ধরার জন্য জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। এলিয়ট নিজেও তাদের সাথে যাবার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু রিডলি তার কাছে আসে আর তার বাবাকে থামানোর চেষ্টা করে। সে কাঁদতে কাঁদতে বলে যে বাবা, জঙ্গলে যেও না। কিন্তু বরাবরের মতোই এলিয়ট তার কোনো কথা শোনে না। সে বলে যে আমি ওডেলকে একা ছাড়তে পারবো না, তাই আমাকে যেতেই হবে। এদিকে শেপার্ড ডাক্তারের কাছে যায় আর ইউনিকর্নের রক্তের স্যাম্পল নেবার চেষ্টা করে। তার মনে হয় যে এই রক্ত তাকে অনেক শক্তি দেবে আর তারপর সে যে কোনো বিপদের সামনাসামনি হতে পারবে। সে রক্তটাকে শুকিয়ে একটা পাউডার বানায় আর নিজের নাক দিয়ে টেনে নেয়। রক্তটা ব্যবহার করার সাথে সাথে তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। তার শরীরটা বদলে যেতে শুরু করে। সে বুঝতেই পারে না আসলে তার সাথে হচ্ছেটা কি। ঠিক সেই সময় রিডলিও খারাপ কিছু একটা অনুভব করতে পারে, তাই সে গাড়িতে বসে এখান থেকে পালিয়ে যাবার কথা একবার চিন্তা করে, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। সে তার বাবাকে একা ছাড়তে চায় না। ঠিক তখনই আকাশে খুবই উজ্জ্বল অদ্ভুত একটা আলো সে দেখতে পায়। সে সাথে সাথে গাড়ি থেকে নেমে ম্যানশনের ভেতরে চলে যায়, আর ওই আলোটা আসলে কি সেটা বোঝার জন্য রিসার্চ পেপারগুলো দেখতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পরে সে আসল সত্যটা জানতে পারে, আর সে প্রচণ্ড ঘাবড়ে যায়। সে সাথে সাথে এলিয়টকে ফোন করে। সে বলে যে বাবা, তাড়াতাড়ি ফিরে এসো, জঙ্গলে ইউনিকর্নেরা তোমাদের মারার জন্য ফাঁদ পেতে রেখেছে। তোমরা যদি সেখানে যাও তাহলে আর জ্যান্ত ফিরে আসতে পারবে না। কিন্তু এলিয়ট তার ফোনটা ধরেই না। রিডলি দৌড়ে একজন গার্ডের কাছে চলে যায় আর পুরো পরিস্থিতি বুঝিয়ে বলার চেষ্টা করে। সে বোঝানোর চেষ্টা করে আর বলে যে আমাদের খুবই জলদি কিছু একটা করতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি জঙ্গলে যাওয়া লোকগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করো, তারা অনেক বড় বিপদের মধ্যে রয়েছে। এদিকে ডাক্তার ইউনিকর্নের শিংটা কাটার চেষ্টা করতে থাকে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই শিংটা একটানা চমকেই যাচ্ছে, যেন পুরো এনার্জিতে ভরপুর হয়ে আসে। ঠিক তখনই হঠাৎ করে এলিয়ট তার মেয়ের পাঠানো মেসেজটা পেয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ সেই ইউনিকর্নটা তাদের সামনে চলে আসে আর একে একে সকল হান্টারদের মারতে শুরু করে। এলিয়ট নাইট ভিশনস গগলস পরে ইউনিকর্নটার সঠিক অবস্থান দেখে ফেলে। সে তাড়াতাড়ি ওডেলকে ধরে ফেলে আর দুজন দৌড়ে আবারও ম্যানশনে ফিরে আসে। কিন্তু বিপদ তখনও কাটেনি। ইউনিকর্নটাও তাদের পিছু পিছু তাদের মেনশনের ভেতরে চলে আসে। এলিয়ট আর ওডেল যখন পালানোর চেষ্টা করছে, ঠিক তখনই সামনে আরও একটা ইউনিকর্ন চলে আসে। দুটো ইউনিকর্ন মিলে ওডেলকে ঘিরে ফেলে। ওডেল খুবই শান্তভাবে ইউনিকর্নদের সাথে কথা বলার চেষ্টা করে। সে খুবই ভালোবেসে কথাগুলো বলতে থাকে, যেগুলো শুনে একটা ইউনিকর্ন কিছুটা শান্ত হয়ে যায়। কিন্তু ওডেল যখনই তার শিংয়ের উপরে হাত রাখতে যায়, তখনই দ্বিতীয় ইউনিকর্নটা পেছন থেকে এসে তার উপরে হামলা করে দেয়। ওডেল বেচারা ঘটনাস্থলে মারা যায়, আর ঠিক তখনই রিডলি ছোট ইউনিকর্নটাকে নিয়ে চলে আসে। সে বাচ্চাটাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে চায়, যাতে করে তারা শান্ত হয়ে যায় আর মানুষদের উপরে হামলা করা বন্ধ করে দেয়। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও এলিয়ট রিডলির কথা শোনেই না। সে বলে যে আমি এখন পুলিশকে ফোন করব, তারা এইসব ঝামেলা সামলে নেবে। সে ফোন বের করার সাথে সাথে দেখে যে নেটওয়ার্ক গায়েব হয়ে গেছে। সবাই খুবই ভয় পেয়ে যায়। ওডেলের স্ত্রী এলিয়টকে বলে যে রিডলির কথা শোনো, ছোট ইউনিকর্নটাকে ওর বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়াই ঠিক হবে। এলিয়ট একটু ইতস্তত করে, কিন্তু ওডেলের স্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেয়। সে গার্ড আর ডাক্তারদেরকে অর্ডার দেয়, ছোট ইউনিকর্নটাকে বাইরে নিয়ে যাও আর ওর বাবা মায়ের হাতে তুলে দাও।
কিন্তু ডাক্তার একটা অনেক বড় ভুল করে ফেলেছে। সে ছোট ইউনিকর্নটার শিংটা কেটে ফেলেছে। তার মনে হয়েছিল যে এটা আসলে তেমন বড় কোনো ব্যাপার নয়, অন্য ইউনিকর্নেরা হয়তো এটা টেরই পাবে না। এরপর কিছুক্ষণ পর গার্ড আর ডাক্তার সেই ছোট ইউনিকর্নটাকে বাইরে নিয়ে যায় আর ওটাকে ওর বাবা মায়ের সামনে রেখে দেয়। ইউনিকর্নরা যখনই দেখে যে তাদের বাচ্চার শিং কেটে নেওয়া হয়েছে, তারা রাগে একেবারে পাগল হয়ে যায়। ইউনিকর্ন সবার আগে ডাক্তারের উপরে হামলা করে তাকে মেরে ফেলে, আর গার্ড নিজের চোখের সামনে এই সব কিছু দেখে অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এইসব ব্যাপার জানতে পেরে শেপার্ড বলতে শুরু করে যে রিডলি, ইউনিকর্নগুলোকে কিছুক্ষণের জন্য তুমি থামাতে পারবে, সেই সুযোগে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো। এলিয়ট একেবারে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে শুধু রিডলি কেন ওদেরকে থামাতে পারবে। শেপার্ড তখন বুঝিয়ে বলে যে ইউনিকর্নেরা কখনোই রিডলির কোনো ক্ষতি করবে না, কারণ একমাত্র রিডলি তাদের ক্ষমতা কেড়ে নেবার চেষ্টা করেনি। বাকি সবারই উদ্দেশ্য ছিল খারাপ, কিন্তু রিডলি সব সময় শুধুমাত্র ইউনিকর্নের ভালো বোঝারই চেষ্টা করেছে। তো এখন আবার পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এলিয়ট প্রচণ্ড ভয়ে ওডেলের স্ত্রীর কাছে চলে যায় আর বলে যে আমি এসবের কোনো অংশ হতে চাই না, এটা তোমাদের ভুল, তোমরা এখন এইসব ঠিক করে ফেলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে শেপার্ডের শরীরে অদ্ভুত সব পরিবর্তন শুরু হয়ে যায়। তার চোখ থেকে তীব্র আলো বের হতে শুরু করে আর অজানা কোনো একটা শক্তি তাকে কন্ট্রোল করতে থাকে। রিডলি আর এলিয়ট যখন পালানোর চেষ্টা করতে থাকে, তখন শেপার্ড তাদের সামনে চলে আসে আর সে রিডলিকে ধরে ফেলে। যখনই সে রিডলির ক্ষতি করতে যায়, তখনই দুটো ইউনিকর্ন হঠাৎ করে সেখানে হাজির হয়। এলিয়ট আর রিডলি সুযোগ বুঝে একদিকে দৌড়ে পালায়, আর অন্যদিকে শেপার্ড আর তার মা অন্যদিকে পালিয়ে যায়। তাদের কাছে এখনও সেই ছোট ইউনিকর্নের শিংটা রয়ে গেছে। তো রাস্তায় শেপার্ডের মা তাকে জিজ্ঞাসা করে তোমার প্ল্যান কি? এর জবাবে শেপার্ড বলে যে আমি আমার নিজের বাড়ি ছেড়ে কখনোই পালাবো না, আমি ওই বড় দুটো ইউনিকর্নকে ধরে ফেলবো, তারপর তাদের জাদুকরী ক্ষমতা নিজের ভেতরে টেনে নিয়ে আমি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে যাব। কিন্তু এরপর শেপার্ড নিজের ডিভাইসের দিকে তাকায় আর একদম শক খেয়ে যায়। আসলে ইউনিকর্নের শিংটা গায়েব হয়ে গিয়েছিল। তখন গিয়ে আসল সত্যিটা সকলের সামনে চলে আসে। এলিয়ট আসলে শিংটা চুরি করে ফেলেছে। সে এখন তার মেয়ে রিডলির সঙ্গে বসেছিল আর নিজের ভুলের জন্য তার কাছে অনুশোচনা করে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। চোখে পানি নিয়ে সে বলে যে আমি সব সময় আমার কাজের উপরেই বেশি মনোযোগ দিয়েছি, তুমি বারবার আমাকে বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু আমি তোমার কোনো কথা শুনিনি। রিডলি তার কথা শুনে একেবারেই ইমোশনাল হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই শেপার্ড আর তার মা দৌড়ে হলের ভেতরে চলে আসে, কিন্তু তাদের পিছু নেয়া ওই ইউনিকর্নটা শেপার্ডের মাকে ধরে ফেলে আর তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে এলিয়ট রিডলিকে ব্যালকনির ভেতরে আটকে ফেলে, যাতে করে ইউনিকর্নটা তার কাছে পৌঁছাতে না পারে। এরপর সে নিজে সামনে এগিয়ে যায় আর ইচ্ছে করে ইউনিকর্নটার সামনে সোজা দৌড় দেয়, যাতে করে সে ইউনিকর্নের মনোযোগ নিজের দিকে টানতে পারে আর রিডলি সেখান থেকে পালানোর একটা সুযোগ পেয়ে যায়। অনেক চেষ্টা করার পরে রিডলি ব্যালকনি থেকে বের হয়ে আসে আর বাইরে এসে সে দেখতে পায় যে ইউনিকর্নটা তার বাবার পিছু নিয়েছে। সে এলিয়টকে মেরে ফেলার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই রিডলি যখন দৌড় দিতে যাবে, ঠিক তখনই হঠাৎ শেপার্ড তার সামনে চলে আসে। সে রিডলিকে হুমকি দিয়ে বলে যে আমার সাথে চলো। তাই বাধ্য হয়ে রিডলি তার সাথে কোর্টইয়ার্ডে চলে যায়। সেখানে ছোট ইউনিকর্নটাও ছিল আর ঠিক তখনই সেই ইউনিকর্নের বাবা সেখানে চলে আসে। সে অনেক রেগে ছিল, প্রতিশোধ নেবার জন্য একেবারে তৈরি হয়েছিল, কিন্তু সে যখনই রিডলিকে দেখতে পায় তার রাগ ধীরে ধীরে শান্ত হয়ে যায়। সে কাছে চলে আসে আর রিডলির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে। ইউনিকর্নটা যখনই তাদের উপরে ভরসা করতে শুরু করে, তখনই শেপার্ড সুযোগের ফায়দা নেয় আর সাথে সাথে সামনে এগিয়ে গিয়ে দড়ি দিয়ে ইউনিকর্নের পা বেঁধে ফেলে। রিডলি তাকে থামায় আর বলে যে তুমি অনেক বড় ভুল করছো, কিন্তু শেপার্ড বরাবরের মতোই তার কোনো কথাই শোনে না। সে অহংকারের সাথে বলে যে আমি জানি আমি কি করছি, কেউ আমাকে আটকাতে পারবে না। ঠিক তখনই আরও একটা আওয়াজ আসে আর সেটা ছিল ইউনিকর্নের মায়ের। সবাই ঘুরে দেখে যে এলিয়ট তার সঙ্গে দাঁড়িয়ে আছে। সে ছোট ইউনিকর্নের শিংয়ের ক্ষমতা দিয়ে তাকে আটকে রেখেছে, কিন্তু অবাক করার বিষয় হলো যখনই মা ইউনিকর্নটা রিডলির কাছে আসে, সেও শান্ত হয়ে যায় আর তার পায়ের কাছে শুয়ে পড়ে।
রিডলির উপস্থিতিতে সকল ইউনিকর্ন একেবারে শান্ত হয়ে যায়, আর এই সুযোগ দেখে শেপার্ড তার পাও বেঁধে ফেলে। এবার এই সব কিছু দেখে এলিয়ট একেবারে রাগে ফেটে পড়ে। সে শিংটা তুলে নেয় আর শেপার্ডের উপরে হামলা করে বসে। কিন্তু শেপার্ড এখন আর মানুষের মতো নেই। ইউনিকর্নের রক্ত তাকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। সে এলিয়টের আঘাত আটকে দেয় আর তার তীর দিয়ে এলিয়টের উপরে জোরদার হামলা করে দেয়। এলিয়ট মাটিতে পড়ে যায় আর রিডলি ঘাবড়ে গিয়ে তার কাছে দৌড়ে চলে যায়। সে খুবই জোরে কাঁদতে শুরু করে, কারণ এলিয়ট মারাত্মকভাবে আহত হয়ে গেছে। তার শরীর থেকে রক্ত বের হতে থাকে, কিন্তু তারা কিছু একটা করার আগেই শেপার্ড আবারও হামলা করতে আসে। সে ইউনিকর্নের শিংটা তুলে নেয় আর এলিয়টকে শেষ করার জন্য তার সামনে এগিয়ে আসে। আর ঠিক তখনই বড় ইউনিকর্নটা দড়ি ছিঁড়ে মুক্ত হয়ে যায়। সে তার পুরো শক্তি দিয়ে দৌড়ে আসে আর শেপার্ডকে সজোরে লাথি মারে। শেপার্ড শূন্যে উড়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ে আর সেখানেই মারা যায়। ওদিকে এলিয়ট নিজেও এখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। সে রিডলির হাত ধরে আর আস্তে আস্তে বলে যে মরার আগে একটা কথা জানতে চাই, তুমি যখন প্রথমবার ইউনিকর্নের শিংটা ছুঁয়েছিলে তখন তুমি কি দেখেছিলে? রিডলি চোখের পানি মুছতে মুছতে বলে যে আমি অদ্ভুত কিছু জিনিস দেখেছিলাম বাবা, এমন জিনিস যা ওই ইউনিকর্নটা আমাকে দেখাতে চেয়েছিল। ওর দুনিয়া, ওর জন্ম, ওর সকল কষ্ট। আমি সেই সব কিছুর মাঝে আমার মায়ের কিছু স্মৃতিও দেখেছিলাম, এমন কিছু মুহূর্ত যা হয়তো তুমি ভুলেই গেছো। এলিয়ট হালকা করে হাসে। সে তার মেয়ের চোখের দিকে তাকায় আর বলে, আমাকে মাফ করে দিও রিডলি। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে মারা যায়। রিডলি তার বাবাকে জড়িয়ে ধরে একটানা কাঁদতে থাকে, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না যে এই জগতে এখন আর তার কেউ রইল না। সে আর তার বাবাকে কোনো দিনও দেখতে পারবে না। ঠিক তখনই একটা চমৎকার ঘটনা ঘটে। ইউনিকর্নের বাবা শান্ত হয়ে রিডলির সামনে এসে দাঁড়ায়, আর তারপর সে তার শক্তি সেই নারী ইউনিকর্নের শক্তির সঙ্গে জুড়ে দেয়। আর দুজন মিলে তাদের জাদুকরী ক্ষমতা দিয়ে খুবই উজ্জ্বল একটা আলো তৈরি করে, আর সেই আলোটা ছোট ইউনিকর্নের ভাঙা শিংটা আবারও জোড়া লাগিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যে এলিয়টের ক্ষতস্থানগুলো সারতে শুরু করে আর ধীরে ধীরে সে চোখ খুলে তাকায়। সে জ্যান্ত হয়ে ওঠে। এখন এলিয়ট নিজেও সেই সব কিছু দেখতে পায় যা আগে রিডলি দেখেছিল, তার পুরনো স্মৃতি, আসল সত্যি আর সেই জাদুকরী দুনিয়া। এলিয়ট রিডলিকে শক্ত করে জড়িয়ে ধরে আর দুজনের চোখেই অনেক খুশি আর স্বস্তি ছিল। মনে হতে থাকে যে সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই ম্যানশনের দরজা খোলে আর গার্ড ভেতরে চলে আসে। তার পেছনে কয়েকজন পুলিশের সদস্যও ছিল। তারা চারিদিকে তাকায়, কিন্তু ইউনিকর্নগুলো ততক্ষণে গায়েব হয়ে গিয়েছিল। পুলিশ এলিয়ট আর রিডলিকে গ্রেফতার করে নেয় আর তাদের উপরে ওডেল পরিবারকে খুন করার অভিযোগ দেয়। কিন্তু এলিয়ট আর রিডলি একেবারে ভয় পায় না। তারা এটা ভেবেই খুশি ছিল যে তারা জাদুকরী ইউনিকর্নগুলোকে সাহায্য করতে পেরেছে আর তাদের দুনিয়াটাকে তারা বাঁচিয়ে নিয়েছে। তখন একদম চমকে যাবার মতো একটা ঘটনা ঘটে, কারণ ইউনিকর্নেরা তাদের একা ছাড়ে না। তারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে এলিয়ট আর রিডলিকে পুলিশের চোখের সামনে থেকে গায়েব করে দেয় আর তারপর তাদের একটা নিরাপদ জায়গাতে পৌঁছিয়ে দেয়। এখন তারা দুজনেই মুক্ত হয়ে যায়, আর অন্যদিকে ইউনিকর্নগুলো আবারও তাদের সেই জঙ্গলে চলে যায়। এই ঘটনার সাথে সাথে এই অদ্ভুত ফ্যান্টাসি গল্পটা শেষ হয়ে যায়। খুবই স্বাভাবিক সাধারণ একটা গল্প ছিল, কিন্তু ইউনিকর্নের কাহিনী দেখে আমি মুভিটা দেখতে বসেছি আসলে, কারণ এই রূপকথার জন্তু জানোয়ারগুলো আমাকে খুবই আগ্রহী করে তোলে তাদের দেখার জন্য, তাদের জানার জন্য। এই কারণে সম্ভবত আমি খুব শীঘ্রই রূপকথা নিয়ে তৈরি আরও ভালো ভালো গল্পগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।